চ্যানেল সাকসেসে স্বাগত বন্ধুরা। আমরা আগের দুটো দিন এই গভর্নমেন্টের স্কিম নিয়ে আলোচনা করতে গিয়ে অনেকগুলো স্কিম নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি, আমরা শুরু করেছি ক্যাটাগরিক্যালি, যেমন শিশু ও নারী উন্নয়ন। একজন মানুষ সবে তার জীবন শুরু করছে শৈশব অবস্থা থেকে, তো সেই শিশু এবং তার মা, তাকে ঘিরে গভর্নমেন্টের যে স্কিমগুলো সেগুলো আমরা আলোচনা করেছি, সেগুলো তোমরা একবার রিভাইজ করে নাও। তারপর আলোচনা করেছি সেই শিশু বড় হলো, শিক্ষা প্রতিষ্ঠানে গেল, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সে কী কী সুযোগ পেতে পারে, সেই রিলেটেড যে সমস্ত স্কিমগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তারপর সেই শিক্ষিত তরুণ তরুণী যারা কর্মের জগতে ঢুকে গেল, ঠিক আছে, যারা ঢুকতে পারলো না, বেকার তরুণ তরুণী হয়ে গেল, তাদের জন্য গভর্নমেন্টের কী 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 স্কিম আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তারপর আমরা আলোচনা করেছি খাদ্যের সংস্থানের জন্য গভর্নমেন্টের কী স্কিম আছে, তারপর বাসস্থানের জন্য গভর্নমেন্টের কী কী স্কিম রয়েছে সেসব নিয়ে আলোচনা করেছি। তার মানে আমরা খাদ্য নিয়ে আলোচনা করেছি, বাসস্থান নিয়ে আলোচনা করেছি, শিক্ষা নিয়ে আলোচনা করেছি এবং আরও কিছু অ্যালায়েড বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের বাকি রয়েছে স্বাস্থ্য। হ্যাঁ, স্বাস্থ্যের কথা তো আলোচনা করবই। আর স্বাস্থ্যের কথা বলতে গেলে প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী স্কিম, এটির কথা বলতে হয়। এটি পশ্চিমবঙ্গবাসীদের কাছে যেমন নিঃসন্দেহে একটি খুব সুখবর এবং তাদের খুব প্রয়োজনীয় একটি স্কিম, এবং গভর্নমেন্টের তরফ থেকেও বলতে গেলে এটি খুব জনপ্রিয় স্কিম। আমরা দেখেছি গত বিধানসভা নির্বাচনের আগে বর্তমান সরকার, তারা দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে এই প্রকল্পকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। আরও অন্যান্য স্কিম ছিল, কিন্তু তার মধ্যে এই স্কিমটি খুব বেশি জনপ্রিয় হয়েছে। তার কারণ এতে এই স্বাস্থ্যসাথী এমনই একটি স্কিম যে স্বাস্থ্য নিয়ে প্রত্যেকটি মানুষকেই ভাবনা চিন্তা করতে হয়, আর এই স্বাস্থ্যের জন্য মানুষের খরচও কম হয় না। তো এই স্কিমে 5 লক্ষ টাকা, 5 লাখ টাকা প্রত্যেকটি পরিবারকে দেওয়া হবে। সে পরিবারের সাইজ যাই হোক না কেন, যদি 1জন 2জনের পরিবার হয় বা 10 জনের পরিবারও হয় কেন, প্রত্যেকটি পরিবার বছরে 5 লক্ষ টাকা চিকিৎসা করার সুযোগ পাবে এই স্বাস্থ্যসাথীর কার্ড থাকলেই। স্বাস্থ্যসাথীর কার্ড কারা পায় না, স্বাস্থ্যসাথীর কার্ড পাবে যারা হেলথ স্কিমে, সরকারি হেলথ স্কিমে যাদের নাম নথিভুক্ত নাই, তারা ছাড়া যে কেউই কিন্তু স্বাস্থ্যসাথীর কার্ড করাতে পারে। আর স্বাস্থ্যসাথীর কার্ড করানো হওয়া মানেই যে সমস্ত সরকারি পরিষেবা, এমনকি বেসরকারি চিকিৎসা বা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, হসপিটাল রয়েছে, সেখানে এই কার্ড নিয়ে গিয়ে হাজির হলেই হবে। আর অন্য কোনো ক্যাশ নেই, অন্য কোনো কিছু ব্যাপার নেই, জাস্ট পেপারলেস একটা ট্রানজাকশান হয়ে যাবে, তুমি 5 লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারবে। তো আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতেও তুলে ধরা হয়েছে যে গভর্নমেন্টের এই কার্ড নিয়ে অনেকেই অনেকভাবে সুরাহা পেয়েছে। তো আমরা জানি যে এটা সত্যি বাস্তবে রূপায়িত হয় ঠিকঠাকভাবে, তাহলে সাধারণ মানুষের যে অনেক উপকার হবে সে নিয়ে কোনো সন্দেহ নেই। তো স্বাস্থ্যসাথী কার্ড, এটা হচ্ছে স্বাস্থ্যসাথী, এটা আমাদের স্বাস্থ্য প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি সরকারের। এর সঙ্গে আরেকটা উল্লেখ করা যায় যে ফেয়ার প্রাইস মেডিসিন শপ, FPMS, FPMS মানে ফেয়ার প্রাইস মেডিসিন শপ। তো ফেয়ার প্রাইস মেডিসিন শপে কি হয় না, এটা করা হয়েছে গভর্নমেন্ট যে হসপিটালগুলো, সেই হসপিটাল সংলগ্ন স্থানেই, হসপিটালের সঙ্গেই অ্যাটাচড ফেয়ার প্রাইস মেডিসিন শপ। সব হাসপাতালেই যে করা সম্ভব হয়েছে তা নয়, এখনও পর্যন্ত গত 4 বছরে এরকম নাকি 99, এটাই সার্চ করে পাওয়া যাচ্ছে যে 99টি এরকম FPMS তৈরি করা গেছে। এখানে তোমার 28 থেকে 77% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। মানে যে মেডিসিনের দাম যা প্রিন্টেড আছে, বিভিন্ন মেডিসিনের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে ডিসকাউন্টটা ভ্যারি করবে, কিন্তু 28 থেকে 77% পর্যন্ত এটা ডিসকাউন্ট পাওয়া যাবে। এটা প্রথম শুরু হয়েছিল বিধাননগরে একটা মানে পরীক্ষামূলকভাবে, তখন 73% ডিসকাউন্ট দেওয়া হচ্ছিল। 73% ডিসকাউন্ট দিয়ে এটা শুরু করা হয়েছিল। তারপর এখনও পর্যন্ত 99টি এরকম হসপিটাল অ্যাটাচড
এরকম ফেয়ার প্রাইস মেডিসিন শপ করা হয়েছে। এটা সাধারণ মানুষের কাছে এক ধরনের যে 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ, আবার তার সঙ্গে শুধু চিকিৎসা করাতে গেলে তো হয় না, অনেক মেডিসিন কিনতে হয়। কিন্তু গরিব মানুষরা তাদেরকে এই যদি ওষুধের দাম এত বেশি দামি ওষুধ যদি কিনতে হয়, তাহলে তারা সেক্ষেত্রেও নিঃস্ব হয়ে যেতে পারে। তাদের কথা ভেবেই কিন্তু গভর্নমেন্টের যে এই প্রকল্প FPMS বা ফেয়ার প্রাইস মেডিসিন শপ, এটার ব্যবস্থা, এটা খুবই একটা মানে সর্বজনগ্রাহ্য একটা ব্যবস্থা হয়েছে। এর পাশাপাশি FPMS শুধু নয়, মানে ফেয়ার প্রাইস মেডিসিন শপ করেই সরকার কিন্তু ক্ষান্ত হয়নি, এর সঙ্গে কিন্তু একটা ডায়াগনস্টিক সেন্টারেরও ব্যবস্থা করা হয়েছে। ডায়াগনস্টিক সেন্টারও ওটাও কিন্তু ওই হসপিটাল সংলগ্ন ডায়াগনস্টিক সেন্টার, মানে যেখানে পরীক্ষা নিরীক্ষা করা যাবে, MRI থেকে ডিজিটাল এক্স-রে, এই সমস্ত বিষয়গুলোকে যেখানে সুযোগ পাওয়া যাবে, তার জন্য এই ব্যবস্থাটা করে সুবিধে হয়ে গেছে। সাধারণ মানুষ তাদের অনেকটাই অ্যাফোর্ডেবল প্রাইস, এটা বিনামূল্যে নয়, কিন্তু এখানে একটা প্রাইস দিতে হলেও বাইরে কোনো একটা জায়গায় করাতে গেলে যা খরচা হয় তার থেকে কম খরচে সরকারি পরিষেবা যদি পাওয়া যায়, সেই ব্যবস্থা করা হয়েছে। এটা এ পর্যন্ত জানা গেছে যেটা, যে গত 4 বছরে 58 এরকম ডায়াগনস্টিক সেন্টার তৈরি করা হয়েছে। FPMS হয়েছে 99 আর ডায়াগনস্টিক সেন্টার হয়েছে 58। তো এই হচ্ছে আমাদের গভর্নমেন্টের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যে স্কিম, সেটার কথা বললাম। তো এর পরে আসছি গভর্নমেন্টের আরও কিছু ওয়েলফেয়ার স্কিম নিয়ে। তোমরা জানো যে ওয়েলফেয়ার স্কিম বা জনকল্যাণকর যে স্কিমগুলো পেনশন দেওয়া হয়, তোমরা WP অর্থাৎ উইডো পেনশন বা DP ডিসেবল পার্সনদের জন্য যে পেনশন, আর OAP ওল্ড এজ পেনশন, এগুলো দেওয়া হয়। এগুলো আগে প্রথমে 300 টাকা ছিল, পরে 500 টাকা হলো, 700 টাকা হলো, এখন ওটা 1000 টাকা, সবাই 1000 টাকা করে পায়। তো যারা ওল্ড এজ পেনশন পায় তাদের বয়স 60 হতেই হয়, 60 মানে 59+ বা 60 হতে হয়, 60 বা তদূর্ধ্ব মানুষদের জন্য ওল্ড এজ পেনশন দেওয়া হয়। বিধবাদের ক্ষেত্রে বয়স তাকে তো অবশ্যই 18 তো পার হতেই হবে, আর বিধবা হওয়াটাই এখানে তার একমাত্র ক্রাইটেরিয়া। আর ডিসেবলদের ক্ষেত্রে মিনিমাম 40% তার প্রতিবন্ধকতা থাকতে হয়। এই সমস্ত স্কিমগুলো রয়েছে, কিন্তু এগুলোর বাইরে আরও কিছু রয়েছে। সেটা হচ্ছে, প্রথমে বলি লোক প্রসার প্রকল্পের কথা। লোক প্রসার প্রকল্প কি? তোমরা জানো যে এই যে বিভিন্ন রকম লোকসঙ্গীত হয়, লোকসঙ্গীত ছাড়াও বহু রকম আমাদের দেশে, মানে ঢাক বাজানোর লোক থেকে আরম্ভ করে হাতের কাজ করা বিভিন্ন রকমের রয়েছে, বাউল গান গাওয়া, এই সমস্ত সব শিল্পীরা রয়েছে। তো এই যে লোকপ্রসার প্রকল্প, এই লোকপ্রসার প্রকল্প এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সরকারি স্কিম। লোকপ্রসার প্রকল্প এটা কিন্তু শুধু পেনশন স্কিম না। এখানে যে শুধু পেনশন দেওয়া হয় তা কিন্তু নয়, এতে অনেকগুলো কাজ আছে। সে কাজগুলো কি? এক, এই শিল্পটা দেখা যাচ্ছে অনেক সময় মারা যাচ্ছে। শিল্প মারা যাচ্ছে মানে শিল্পীর কদর নাই, শিল্পীর কদর না থাকা, শিল্পের কদরও নেই, শিল্পীর কদরও নেই। সেই জন্য গভর্নমেন্টের তরফ থেকে প্রথমেই হলো কি, যারা এই লোকশিল্পের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে প্রথমেই আগে একটা আইডেন্টিটি দেওয়া, অর্থাৎ আইডেন্টিটি কার্ড দেওয়া, তাদের একটা স্বীকৃতি দেওয়া। আইডেন্টিটি কার্ড দেওয়া, তাদেরকে একটা স্বীকৃতি দেওয়া যে তোমাদের এই কার্ডটা দেখালে তোমরা যে কোনো জায়গায় তোমরা কিছু ফেসিলিটিস পাবে। প্রথমেই তাদেরকে একটা স্বীকৃতি দেওয়ার জন্য করা হলো কি, আইডেন্টিটি কার্ড দেওয়া। আইডেন্টিটি কার্ড দেওয়ার পর কি হলো না, যাদের বয়স 60-এর কম, যারা এই শিল্পটাকে বাঁচিয়ে রাখবে, তাদেরকে মাসে মাসে একটা করে উৎসাহ ভাতা দেওয়া। সেই উৎসাহ ভাতা তার পরিমাণ 1000 টাকা। উৎসাহ ভাতা এটা কিন্তু যারা 60-এর কম, বিলো 60 ইয়ার্স যারা, তাদের জন্যই এই উৎসাহ ভাতাটা 1000 টাকা পাবে। কিন্তু যারা 60 পার করে ফেলেছে তাদের কি হবে? তাদের জন্য রয়েছে পেনশন। আগেই বলেছিলাম যে এটা শুধুমাত্র পেনশন স্কিম না, পেনশন আছে, সেটাও 1000 টাকা করে। কিন্তু এখানে 60+ বয়স যাদের, তো 60+ যারা বয়স, তাদের জন্য 1000 টাকা করে পেনশন দেওয়া হবে। আর যারা 60-র কম রয়েছে
তাদেরকে উৎসাহ ভাতা দেওয়া হচ্ছে 1000 টাকা করে। তার মানে এই শিল্পের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু প্রায় প্রত্যেকেই পেয়ে যাচ্ছে বলতে গেলে। এবার উৎসাহ ভাতা দেওয়ার পাশাপাশি এদেরকে কাজের সুযোগ দেওয়া হচ্ছে কিভাবে না, গভর্নমেন্টের স্কিম প্রচার করাটাও কিন্তু এর আরেকটা উদ্দেশ্য। সরকারি যে সমস্ত স্কিম রয়েছে, তোমরা জানো যে অনেক স্কিম আছে সাধারণ মানুষ সেগুলো জানতে পারে না, তো সেইগুলোকে জানাবার জন্য অনেকভাবেই উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু পাশাপাশি বাড়তি আরেকটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা কিন্তু এর মাধ্যমে আমাদের লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে যে শিল্পীদেরকে দিয়ে তারা বছরে এই যাদেরকে উৎসাহ ভাতা দেওয়া হচ্ছে তারা বছরে অন্তত 4-5টা প্রোগ্রাম পাবে। 4-5টা প্রোগ্রাম পাওয়ার অর্থ হলো প্রতিটা প্রোগ্রাম পিছু তাদেরকে 1000 টাকা দেওয়া হবে। তারা কি করবে না, গভর্নমেন্টের কোনো স্কিম দিয়ে দেওয়া হলো যে এই স্কিমটা তোমাদের শিল্পের মাধ্যমে তুলে ধরো। কেউ বা তার বাউল গানের মধ্য দিয়ে, কেউ পথনাটিকার মধ্য দিয়ে, কেউ ঢাক ঢোল পিটিয়ে তারা যেসব কাজের সঙ্গে যুক্ত তারা এইভাবে তারা হচ্ছে সরকারি স্কিমগুলোকে প্রচার করবে। তার জন্য তাদেরকে বছরে 4-5টা এরকম প্রোগ্রাম দেওয়া হবে। 4-5টা প্রোগ্রাম দেওয়া হবে, উদ্দেশ্য যে গভর্নমেন্টের স্কিমগুলোর প্রচারও হলো, সাধারণ মানুষ জানতে পারলো, আর এরাও কিছু কাজ পেল। তো এই যে লোকপ্রসার প্রকল্প, এটা হচ্ছে একটা এরকম ওয়েলফেয়ার স্কিম। এরপর আসছি আমাদের কৃষকদের কথায়। কৃষকদের নিয়ে সরকার যে কাজ কর্মসূচি নিয়েছে তার মধ্যে হচ্ছে একটা কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পে কৃষক বন্ধু প্রকল্পে যাদের জমি রয়েছে 1 একর বা তার বেশি যাদের জমি রয়েছে তারা বছরে 5000 টাকা পাবে, দুটো কিস্তিতে, দুটো দফায় তারা 5000 টাকা পাবে। এবার যদি 1 একরের কম জমি কারো থাকে তাহলে কি হবে না, সে আনুপাতিক হারে 1 একরের জন্য যদি 5000 টাকা পাওয়া যায় তাহলে 1 একরের কম যারা পাবে তারা সেই আনুপাতিক হারে কম টাকা পাবে, কিন্তু কোনো মতেই তাদের টাকার পরিমাণটা 2000-এর কম হবে না। তার মানে সোজা কথায় দাঁড়ালো, যদি কারো 5 কাঠা 2 কাঠা জায়গা থাকে সে কিন্তু এর জন্য 2000 টাকা পাবে। এটা এই পর্যন্ত ছিল, কিন্তু এই 2021-এর এই জুলাই মাস থেকে আবার এটাকে সরকার ডবল করে দিয়েছে, অর্থাৎ 5000-এর জায়গায় 10,000 টাকা। আর যারা 2000 টাকা পেত তার জায়গায় তারা 4000 টাকা পাবে। এটা দুটো কিস্তিতে মিলিয়ে পাবে। তো এটা হচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের আরও একটা দিক হচ্ছে যে এখানে একটা ইন্স্যুরেন্স আছে, অর্থাৎ ওই যে নথিভুক্ত কৃষক সে যদি মারা যায়, যেহেতু পরিবারের উপার্জনকারী বা রোজগারি মানুষ, সে যদি মারা যায় তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা সরকার অনুদান দেবে। তো কৃষক বন্ধুর সঙ্গে এই যে মানে ইন্স্যুরেন্সের ব্যাপারটা রয়েছে, এটা হচ্ছে একটা খুব ভালো দিক এবং এই সুযোগটা সেই পরিবার পাবে। এর পাশাপাশি আরেকটা প্রকল্পের উল্লেখ করা যায়, সেটা হচ্ছে সুফল বাংলা। সুফল বাংলা অবশ্য সারা পশ্চিমবাংলা জুড়ে নেই, এটা কলকাতা এবং কলকাতার সংলগ্ন এলাকাতেই সুফল বাংলার মানে স্টলগুলো রয়েছে। এটা উদ্দেশ্য ছিল কি, যে সাধারণ মানুষ অনেক সময় দেখা যায় যে পয়সার অভাবে অনেক সময় দেখা যায় যে সবজি পাওয়া যাচ্ছে না, তো সবজি পাওয়া যাচ্ছে না বা সবজির দাম এত বেশি যে সাধারণ মানুষ সেগুলো কিনতে পারছে না। তো এরকম মানুষদের জন্যই মূলত এটা এই সুফল বাংলার স্কিমটা করা হয়েছিল, যে টাটকা শাকসবজি তারা পাবে, তাদের পুষ্টির অভাব বা ঘাটতিটাকে অনেকখানি মেটানো যাবে। তাদের জন্য সুফল বাংলা স্টলে গিয়ে সরকারি দরে ন্যায্য মূল্যে আলু পেঁয়াজ যখন অনেক মানে আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে, তখনও কিন্তু এই সুফল বাংলা স্টোরে গিয়ে তারা কিন্তু ন্যায্য মূল্যে মানে সরকারি নির্ধারিত যে রেট সেই রেটেই কিন্তু তারা এটা পাওয়ার সুযোগ পাচ্ছিল। তো এর উদ্দেশ্য কিন্তু খুব ভালোই ছিল, এটাকে পুরোপুরি কার্যকর করা এখনও সেভাবে সম্ভব হয়নি। অনেকগুলো উদ্দেশ্য ছিল, একটা যেমন ছিল যে সাধারণ মানুষের কাছে একটা পুষ্টিকর শাকসবজির একটা ন্যায্য মূল্যে পৌঁছে দেওয়া, আবার চাষিদের কাছ থেকে তাদের যে ফসলটা উৎপন্ন হচ্ছে সেই উৎপাদিত ফসলটার প্রকিউরমেন্টের মাধ্যমে সুফল বাংলাতে সরাসরি নিয়ে চলে আসা। এতে করে ফার্মের সঙ্গে যারা যুক্ত আছে তারা যেমন মানে একদিকে কাজ পাচ্ছে, যারা নন ফার্ম
এর সঙ্গে যুক্ত, তারাও কিন্তু এক ধরনের কাজ পাচ্ছে, কারণ কৃষকদের কাছ থেকে এই সুফল বাংলার স্টল পর্যন্ত সেটাকে ক্যারি করে আনা বা পৌঁছে দেওয়া, এই যে কাজগুলো, এগুলোর জন্য কিছু লোকের কর্মসংস্থান হবে। আর মাঝখান থেকে কৃষকদেরও একটা দামের প্যারিটি পাবে। অনেক সময় দেখা যায় কি যে আলু চাষ করার পর চাষিরা 10 টাকা কেজি ধরে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে, আর সেই আলুটা যারা শহরের দিকে কিনছে তারা কিন্তু 20 টাকা 25 টাকা ধরে কিনছে। মাঝখানে কি হচ্ছে না, দালালরা বা মিডিলম্যান যারা, তারা কিন্তু এই সুযোগটা পেয়ে যাচ্ছে। তাদের ট্রান্সপোর্টের জন্য কিছু খরচা হয় ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে 10 টাকা থেকে যে 25 টাকা বা 30 টাকা মাঝখানে যে 15 টাকা বা 20 টাকার যে গ্যাপটা, ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা পুরোটাই তাদের ট্রান্সপোর্টেশন কস্টে যায় তা নয়। দেখা যায় ট্রান্সপোর্টেশনের জন্য একটা কস্ট হচ্ছে ঠিকই, হয়তো কেজি প্রতি 2 টাকা বা কিছু, তারপর বাকিটা তাদের পুরোটাই লাভ। কিন্তু যদি সুফল বাংলার ক্ষেত্রে চাষিদের কাছ থেকে সরাসরি সুফল বাংলার স্টলে যদি মানে এই উৎপাদিত ফসলটাকে পৌঁছে দেওয়া যায়, তাহলে চাষিরা কিন্তু একটু বেশি দাম পায় এবং সেক্ষেত্রে অনেকটাই কিন্তু তাদের প্রতি সুবিচার করা যায়। তো গভর্নমেন্টের এইভাবে যে স্কিমগুলো, গুরুত্বপূর্ণ স্কিমগুলো তোমাদের সামনে আলোচনা করলাম 2 দিন 3 দিন ধরে, তোমরা সেগুলোকে আবার রিভাইজ দাও। আমার মনে হয় যে এই গুরুত্বপূর্ণ স্কিমগুলো সম্পর্কে এই মিনিমাম আইডিয়াটুকু যদি থাকে, তোমাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ওকে, থ্যাংক ইউ।